সম্মানিত সুধীমণ্ডলী, গল্প আড্ডায় সাহিত্য ভাবনা আরেকটি অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, কিছুক্ষণ পর দেখবেন এবং ভবিষ্যতে দেখবেন, সকলকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি। আমি কাজী হারুন। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন বিশেষ কবি। বিশেষ মেহমান হিসেবে আছেন এস এম মোজাম্মেল হক। তিনি নিউ ইয়র্কে থাকেন এবং নিউ ইয়র্কের বিভিন্ন পত্রপত্রিকায় তার অগণিত লেখা ইতিমধ্যে ছাপা হয়েছে। বাংলাদেশের পত্রপত্রিকায় তার ইতিমধ্যে অনেক লেখা ছাপা হয়েছে। তিনি সেই ছোটকাল থেকেই লেখালেখি করেন। আমার সাথে আছেন সাংবাদিক মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। মোয়াজ্জেম ভাই দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত আছেন, লেখালেখির সাথে জড়িত। সময়ের অভাবে কবিতা হয়তো কম লেখা হয়, কিন্তু ছোটকাল থেকেই তিনি কবিতা লেখেন এবং তার বইও আসছে সামনে। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? জি। আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভালো। সংযুক্ত করার জন্য। আশা করি আপনিও ভালো আছেন এবং যারা দর্শক শ্রোতা এখন দেখছেন বা ভবিষ্যতে দেখবেন সবার প্রতি শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, সবাই অনেক ভালো। ধন্যবাদ। প্রিয় সুধী, জি আজকে হারুন। আমরা অনুষ্ঠানটি নাম রেখেছি বাংলা সাহিত্যের ক্রমবিকাশ এবং আধুনিক সাহিত্যে আধুনিক সাহিত্যের বিস্তৃতি। সেই নিরিখে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের আদি যুগ থেকে বর্তমান আধুনিক যুগ পর্যন্ত অত্যন্ত সংক্ষিপ্তভাবে। এবং এর মধ্যে থাকছে আমাদের স্বরচিত আবৃত্তি, আমাদের দুজন কবির স্বরচিত আবৃত্তি। বাংলা সাহিত্য আসলে অত্যন্ত জটিল একটা ক্রমবিকাশের মাধ্যমে আধুনিকতায় এসে পৌঁছেছে। আমরা যেই চমৎকার বাংলায় কথা বলছি এই মুহূর্তে, এটির বিকাশের ইতিহাস অত্যন্ত জটিল এবং কঠিন। হাজার বছরের পথ পরিক্রমায় আমরা একটি চমৎকার বাংলা ভাষা পেয়েছি এবং সেই বাংলা ভাষাটি আমরা আহ, যেই যেই মহান পুরুষদের ত্যাগের বিনিময়ে পেয়েছি, তাদের আমরা স্মরণ করতে চাই। ক্রমবিকাশের ইতিহাস যেহেতু অনেক বিস্তৃত এবং জটিল বিষয়, সেহেতু আমরা সেখানে যাব না। আমি প্রথমেই আমাদের কবি এস এম মোজাম্মেল হক, আপনার কাছে জানতে চাইব বাংলা সাহিত্যের আহ, আহ, ক্রমবিকাশটা ঠিক কবে থেকে শুরু হয়েছিল, মোজাম্মেল ভাই? আমাদের বাংলা ভাষার ক্রমবিকাশ শুরু হয় চর্যাপদ থেকে। চর্যাপদ থেকে আমাদের শুরু। সেটা ছিল বাংলা ভাষার প্রাথমিক যুগ। প্রাথমিক যুগটা ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 650 থেকে 1200, এটা ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ছিল 950 থেকে 1200 সাল পর্যন্ত। এটা বাংলা ভাষার প্রাথমিক যুগ। তারপরে 1200 সালে, এটা কমন, দুইজনেই 1200 সালকে স্বীকার করছেন। এবং 1200 সাল থেকে 1800 সাল পর্যন্ত এইটা ছিল বাংলা ভাষার মধ্যযুগ। 1800 সালের পরে এখন পর্যন্ত বাংলা ভাষার আধুনিক যুগ চলতেছে। এখন আধুনিক যুগ আরো কতদিন চলবে বা এই আধুনিকতার থেকে আরো মডার্ন থেকে আল্ট্রা মডার্নে আমরা যাব কিনা, সেইটা আ- নির্ভর করতেছে আমরা যারা সাহিত্য চর্চা করি, আমি তো অলরেডি বলতে শুরু যারা করেছি যে গবেষণা করেন আজকে ইত্যাদি অতি তাদের। আধুনিক যুগ। জি, জি। এখন আধুনিক যুগ চলছে, 1800 সাল থেকে চলমান আধুনিক যুগ। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আহ, একটু যাব আমাদের প্রিয় কবি মোয়াজ্জেম ভাইয়ের কাছে। মোয়াজ্জেম ভাই, বাংলা ভাষার উৎপত্তির এবং ক্রমবিকাশের সম্পর্কে আপনার ধারণা কি? হারুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে আপনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি মোজাম্মেল ভাইকে। তিনি সুন্দরভাবে শুরু করছেন আজকের এই বাংলা ভাষার বিকাশের বিষয়টা। এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন, তাদের সবাইকে। আসলে বাংলা ভাষার যে ক্রমবিকাশ, একটি এটা একটি জটিল এবং অনেক আহ, গভীরের বিষয়। এটা আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন এবং এই বিষয়টি আসলে
অনেক জিনিসই আমাদের কাছে অনাবিষ্কৃত আছে আমি মনে করি। কারণ আহ, আজকের যে আমরা আধুনিক বাংলা ভাষায় যে আধুনিক যুগে আমরা প্রবেশ করেছি, সেই আধুনিক যুগ আধুনিক যুগে বসে আমরা যে প্রাচীন যুগ, সেই প্রাচীন যুগকে আমরা যে আহ, আম, প্রাচীন যুগকে আমরা নিয়ে আসতেছি, সেটার বিভিন্ন লেখকের ঐতিহাসিকদের মতে তাদের বর্ণনায় ভিন্নতা আছে। হরপ্রসাদ শাস্ত্রী উনি 1907 সালে আহ, আহ, নেপাল গিয়ে সেখানের একটা সংগ্রহশালা থেকে সংগ্রহশালা থেকে একটি পুঁথি সংগ্রহ করেছিলেন। সেই পুঁথিতে আহ, উঠে এসেছে যে বাংলার বাংলা ভাষার প্রাচীন যুগ মধ্যযুগ এগুলো পুঁথি সাহিত্যের ভিতর আছে। এই পুঁথি সাহিত্যগুলো, প্রাচীন যুগের যে পুঁথি সাহিত্য, সেটা সংগ্রহ করলে দেখা গেছে যে ওখানের লেখাগুলো আহ, অনেকটাই ধর্মীয় শাস্ত্রের উপরে তখন লেখা হতো। ধর্মীয় শাস্ত্রটা বা কিভাবে তারা ধর্ম চর্চা করত, কিভাবে তারা এই ধর্মের বিষয়গুলি কে উপলব্ধি করত, ধারণ করত, এটির উপরেই তাদের মূল লেখাগুলি ছিল। এখন সেখান থেকেও সব সেখান থেকে তাদের ওই বই রেফারেন্সে উল্লেখ করা আছে যে তাদের পূর্ব যারা আছে তাদের বই রেফারেন্স দেওয়া আছে, কিন্তু সেই সময়ের যে পুঁথি বা যে লেখনী পদ্ধতিটা সঠিকভাবে আবিষ্কৃত না থাকার কারণে এগুলো সংগ্রহ করা সম্ভব হয়নি। এবং অনেক সময় সমস্যাও দেখা গেছিল যে উম, আহ, আহ, পাল বংশের সময় যে চর্যাপদ চর্যাপদের যে আহ, বিকাশটা হয়েছিল পাল বংশের সময়। তা পাল বংশ যখন সেন বংশের রাজত্ব আসছে, তখন পাল বংশের লোকজন ছিল বেশিরভাগই বৌদ্ধ ধর্ম অবলম্বী। তো তাদেরকে আবার শ্বেত বংশের লোকজন বিতাড়িত করছে ওইখান থেকে, এবং তাদের যে সাহিত্য চর্চা, সেই সাহিত্য চর্চা বাধাগ্রস্ত হয়েছে। সেখানে আবার শ্বেত বংশের যে হিন্দু সম্প্রদায়ের লোক আসছে, তাদের সাহিত্যের অঙ্গনটা, সাহিত্য চর্চাটা ওখানে ঢুকে গেছে। সুতরাং এখানে একটা জগা খিচুড়ির অবস্থা হয়েছে। তো সেই সবকিছু মিলিয়ে আমরা যে আজকের আধুনিক যুগে প্রবেশ করলাম, এই আধুনিক যুগ থেকে আল্ট্রা আধুনিক যুগ, এখানে একটা অন্ধকার যুগও ছিল। অন্ধকার যুগটা ছিল হয়তো অনেকে আলোচনা করছে যে 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত একটা অন্ধকার যুগ ছিল। এই অন্ধকার যুগে আপনার সাহিত্য চর্চা হয় নাই কেন? সেখানে উল্লেখ করা হয়েছে যে সাহিত্যের ওই সময় আহ, জল উচ্ছ্বাস, বন্যা এবং বিভিন্ন রকম যুদ্ধ বিগ্রহের কারণে সাহিত্য চর্চা বন্ধ ছিল। কিন্তু আবার অনেক ঐতিহাসিকগণ এটা নিয়ে আবার দ্বিমত পোষণ করছে। তারা বলছে যে সাহিত্য চর্চা ছিল, কিন্তু সেই সাহিত্য চর্চাটা ছিল বেশি আহ, স্বল্প পরিসরে ছিল। যেমন তারা বলছে যে ওই সময় আবিষ্কৃত হয়েছে শূন্য পুরাণ এবং খনার বচন, ওই সময় আবিষ্কৃত হয়েছে। তাহলে যদি সাহিত্য চর্চা না থাকে, তাহলে কিভাবে সেটা হলো? সুতরাং সাহিত্য চর্চা তখনও ছিল। এইভাবে সাহিত্য চর্চাটা কেরবে এগিয়ে গেছে এবং আমরা আধুনিক যুগে উপনীত হয়েছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মোয়াজ্জম ভাই, অত্যন্ত চমৎকার তথ্যের জন্য। আমি একটু আবার যেতে চাই আমাদের মোজাম্মেল ভাইয়ের কাছে। মোজাম্মেল ভাই সম্ভবত আমাদেরকে আবৃত্তি শোনাবেন, তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আদি যুগটা অনেকেই বলে থাকেন যে 500 শতাব্দীতে শুরু হয়েছে, অনেকে বলে থাকেন 650 শতাব্দীতে শুরু হয়েছে। সেই বাংলা সাহিত্যের আদি যুগ মূলত ধর্মীয় চিন্তাধারার অধীনে ছিল, যেটি একটু আগে আমাদের মোয়াজ্জেম ভাই বলেছেন। আহ, এই যুগে বাংলার ভাষার খুব
সীমিত। যেমন পাল বংশ এবং সেন বংশ, তিনি মোয়াজ্জেম ভাই বলেছেন যে তারা ধর্মীয় রচনা এবং আধ্যাত্মিক কবিতা রচনার মধ্যেই সীমাবদ্ধ রাখতো। ধর্মীয় চেতনা এত বেশি ছিল যে সেখানে খুব বেশি আধুনিকতার ছোঁয়া আসলে পেত না বা সুযোগ ছিল না। সংরক্ষণশীল ছিল তখনকার সেন এবং পাল বংশের মানুষগুলো। এবং সেখানকার মৌলিক ভাবনা ছিল হলো পৌরাণিক। পৌরাণিক কাহিনীর উপরে, বিভিন্ন রকমের কল্প কাহিনীর উপরে ভিত্তি করে তখনকার রচনাগুলো হতো। সেই আধুনিক সেই আদিকাল থেকে সেই সব পৌরাণিক কাহিনী বা রচনার উপর নির্ভর করেই আমরা আজকে বাংলা সাহিত্যে যে চমৎকার কথা বলছি, সুন্দর ভাষা, আমাদের একটা চমৎকার ভাষা পেয়েছি। আসলে সবগুলোকে আমরা কৃতিত্ব দিতেই হবে, সেখান থেকেই আমরা এসেছি। আমরা যদি বলি যে আমাদের বর্তমান সময়ে আমরা একেবারে আমাদের সাময়িক কালে, যখন আপনাদের বয়স বা আমার বয়স, আমরা এই সময়কালে, আমাদের ছোটকালে যখন আমরা কথা বলতাম, তখনকার ভাষা আর এখনকার ভাষা যদি আপনারা একটু পার্থক্য করতে পারেন, দেখেন এখানেও কিন্তু অনেক বিবর্তন হয়েছে। ছোটকালে আহ, বরিশালের মানুষ প্রায় সকলেই গ্রামের ভাষায় কথা বলতো, একেবারে পুরো বরিশালের ভাষা যেটা, ওটাই কথা বলতো। এখন দেখেন বরিশালের বেশিরভাগ মানুষ শুদ্ধ ভাষায় কথা বলে। শুদ্ধ মানে আমাদের যেটি এখন রাষ্ট্রীয় ভাষা, সেই ভাষায় কথা বলে। আর নোয়াখালীর ভাষা, সেটাও একই রকম। পুরো বাংলাদেশের ভাষা ঠিক একই রকম। প্রচুর পরিবর্তন হচ্ছে। এটা আমরা দেখব, আমরা যখন আমাদের বৃদ্ধকাল, সেই বৃদ্ধকালে দেখব আরো পরিবর্তিত হয়েছে। এবং এইটার নিরিখেই কিন্তু রচনাগুলো হচ্ছে। তো সেজন্য আমি মনে করব, আমি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সেটা হলো আমাদের আঞ্চলিক ভাষায় কিছু রচনা প্রয়োজন। আমরা যদি আঞ্চলিক ভাষায়, বর্তমানকার আঞ্চলিক ভাষা এবং আপনার ছোটকালের যে আঞ্চলিক ভাষা, সেই আঞ্চলিক ভাষায় যদি আপনার কোনো রচনা না থাকে, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে বলবে আপনার আঞ্চলিক ভাষা কেমন ছিল, আমার আঞ্চলিক ভাষা কেমন ছিল? আশা করছি আপনারা যেমন এই দিকে নজর দিবেন, আমাদের প্রিয় দর্শকরাও সেই দিকে নজর দিবে। শুনবো মোজাম্মেল ভাইয়ের কবিতা। অনেক ধন্যবাদ। আমরা যেহেতু 1800 সালের পর থেকে আধুনিক যুগে আছি, এই আধুনিক যুগেরও কিছুটা ব্যতিক্রম আছে। আধুনিক যুগের রবীন্দ্র যুগ, বঙ্কিম যুগ একরকম, তার পরবর্তী যারা কবি সাহিত্যিক আছেন তাদের যুগটা আর এক রকম, মীর মশাররফ হোসেনের যুগ, তারপরে জসীমউদ্দিনের যুগ আর এক রকম, কিছুটা পরিবর্তিত ছিল। এখন আমাদের যুগ তো আরো একটু পরিবর্তিত হয়েছে, পরবর্তীতে হয়তো আরো আধুনিক হবে, আমাদেরটাও থাকবে না। অতএব যে কোনো আধুনিকতা ক্রমান্বয়ে তো এটা রোলিং করতেছে, সামনের দিকে আগাইতেছে। তো আমি সেই রবীন্দ্র প্রভাবের একটি কবিতাই পাঠ করব। রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি ছিল, গীতাঞ্জলিতে যে শ্লোকগুলি বা যে কবিতাগুলি ছিল, রবীন্দ্রসঙ্গীতগুলো ছিল, ঠিক একই তালের একই লয়ের। এটা আমার প্রথম কাব্যগ্রন্থের একটা কবিতা। শিরোনাম হচ্ছে পূর্ণতা। কবিতাটা যদিও প্রেমের, কিন্তু আধ্যাত্মিক প্রেমের, উপরওয়ালার সাথে আমাদের যে কথোপকথন, সেইটার একটা বিন্যাস আর কি। হ্যাঁ, এটা হলো মোটামুটি মানে সে কানেকশন যখন ভেঙে যায়, সেই রকম সেই আঘাত থেকে প্রাপ্ত বিধাতার কাছে বিচারের কবিতা। জি। দেখা যাক, আমরা শুনি, আশা করি ভালো লাগবে। কবিতাটার শিরোনাম হচ্ছে পূর্ণতা। এটা লেখা হলো 1385 সালে, 30শে বৈশাখ, আমার নিজ গ্রামে, হস্তিশুণ্ড গ্রামে বৈশাখ লেখা। যেদিন আমার হৃদয়ে গান বাজবে তোমার সুরে, সেদিন তোমায় খুঁজবো না আর বিশ্বভুবন ঘুরে। হৃদয়ে গান বাজবে যেদিন তোমার সুরে সুরে, সেদিন তোমায় জানতে আমি থাকবো দূরে দূরে। দেখবো সেদিন চুপটি করে তোমার মধুর সুর, মুখর করে তোলে কিনা মম হৃদয়পুর। আপনা থেকে বাজে কিনা মধুর তব বিনা, সত্যিকারে তুমি আমায় ভালোবাসো কিনা। বাহ, ধন্যবাদ। বাহ। চমৎকার চমৎকার এটি এটি চমৎকার হয়েছে। মোটামুটি বলা যায় যে মোয়াজ্জেম ভাই, সেই হ্যাঁ, যদি বলি যে মধ্যযুগের কথা যদি আমরা বলি, জি, তখনকার আহ, একটা ভক্তিবাদী এবং সুফিবাদী একটা সময় হুম, ছিল মধ্যযুগ। জি, জি, সে সময়ের শাসন ব্যবস্থা কেন্দ্রীয়ভাবেই ছিল
একটা সুফিবাদীর হ্যাঁ, উপরে নির্ভর করে। তো অবশ্যই। ধর্মীয় চেতনার উপর নির্ভর করে আমাদের মোজাম্মেল ভাই সম্ভবত সেই মধ্যযুগের সেই চেতনাটাকে এই কবিতায় স্থান দিয়েছেন, ধারণ করছে। কিন্তু লিখেছেন আধুনিক যুগে। চমৎকার কবিতা মোজাম্মেল ভাই। আমি একটু আহ, মোয়াজ্জেম ভাইয়ের কবিতা শুনতে চাই। মোয়াজ্জেম ভাই আজকে কি আমি 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 কবিতার আগে মোজাম্মেল ভাইয়ের কবিতা সম্পর্কে এক লাইন বলতে চাই। প্লিজ। যে ওনার কবিতায় ওনার কবিতার ভিতরে আধুনিকতা সম্পূর্ণ পূর্ণতা আছে, এবং ভাবধারায় মধ্যযুগের ভাবধারা আছে। তাহলে দুই ধারার আহ, উনি ওনার কবিতার মধ্যে মধ্যযুগও পেলাম আর আধুনিক যুগও পেলাম। কিছুদিন আগে, কয়েক বছর আগে বাংলাদেশের একজন রাজনীতিবিদ বলছিল মাইর খেয়ে, খোদা হুম। তোমার কাছে বিচার দিলাম। আপনাদের মনে আছে অনেক সময় মোজাম্মেল ভাই আছে। এরকম করেছেন। চমৎকার চমৎকার। আচ্ছা। মোয়াজ্জেম ভাই প্লিজ। হ্যাঁ। আমার আ- আ- আমি আমার এই কবিতার আগে একটু ভূমিকা বলতে হবে। যে আসলে আমার চাকরি জীবনে আমার সাথে আমার এক বন্ধুর খুব গভীর সম্পর্ক ছিল। মানে আমাদের কেন্দ্রীয় অফিসে, হেড অফিসে আমি যেতাম, বন্ধুর অনেক সহযোগিতা পেতাম। তার চলনে বলনে, কথনে, পোশাকে আশাকে, বডি ল্যাঙ্গুয়েজে সে ছিল একরকম। মানে আমাকে সহযোগিতা করতো। আহ তার কথাবার্তায়, তার চাল চলনে আমিও সন্তুষ্ট ছিলাম। তো কিছুদিন আগে আমি একটা কাজে আহ, ঢাকা যাই, এবং গিয়ে ওনাকে আর খুঁজে পাই না, ওখানে নাই। তো ওনাকে আহ, অন্য লোক দিয়ে খুঁজে আহ, ওনার ট্রেসটা নিলাম যে উনি কোথায় আছে। ওনার অলরেডি প্রমোশন হয়ে গেছে, উনি আরো ওই সেকশনেই আছে, একটু উপরে চলে গেছে আর কি, অন্য একটা কক্ষে বসে। তো সেখানে গেলাম। সেখানে যে তার পোশাক আশাক সব কিছু দেখে, তার গেট আপ মেকআপ, তার চাল চলন, তার কথাবার্তা, তার অফিসের অবস্থা দেখে আমি আশ্চর্য হলাম যে আসলে এই লোক কি সেই লোক। কিন্তু তার অফিসের সামনে তার সাইনবোর্ড ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এই তো ঢুকলাম। ঢোকার পরে আমাকে দেখে সে আহ, সেও আগের মতোই আমার সাথে তার হলো আর কি। তো আমি আহ, ওনার পোশাক আশাক সব কিছু দেখে, এবং ওনার ই আহ, সেই অবস্থাটা দেখে, আমার সাথে তার আচরণের অবস্থাটা দেখে, ওনার বদলে যাওয়ার সেই অবস্থা দেখে আমি এসে একটা কবিতা লিখলাম আর কি। ঢাকা বসেই আমি, ঢাকা একটা হোটেলে বসে এই কবিতাটা লিখলাম আর কি। কবিতাটার নাম হলো ডিগবাজি। আহ দিয়ে তুমি ডিগবাজি, উঠছো মগ ডালে, যায় না চেনা তোমাকে আর আগের মতো হালে। খুঁজি তোমায় পুরাণ সাজে, আবার সবার মাঝে, নব্য সাজে তুমি এখন হরেক রকম কাজে। বলবে কে আর এক সময় কাছে ছিলাম মোরা, স্মৃতির পাতা মেলে ধরতে থাকতো ফুলের তোড়া। বিক্রি হয়ে স্বার্থের কাছে হলে তুমি কার, পেয়ে যাবে জবাব তুমি সময় হলে পার। বাহ, চমৎকার মোজাম্মেল ভাই। মানে তিনি যেটা তুলে ধরেছেন সেটি ওই যে আহ, রাধা মাধব দত্তর কথা সম্ভবত মনে আছে। রাধা জি। মাধব দত্ত, যিনি একজন ভক্তি কবি ছিলেন, এবং যিনি রাধা মাধব দত্ত মূলত আহ, বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন। এবং সেইখানে তিনি শাস্ত্রীয় বিভিন্ন কথা বলতেন তার লেখার মধ্যে। আমাদের মোয়াজ্জেম ভাইয়ের লেখার মধ্যে কিন্তু শাস্ত্রীয় কথা চলে এসেছে। আমি সেই রাধা মাধব দত্তের বৈষ্ণব পদাবলিতে চলে গেছি কিন্তু। অনেক চমৎকার, অনেক চমৎকার। আশা করি আপনার বন্ধু ধন্যবাদ। কোনো না কোনো ভাবে এই লেখাটি পাবে। আহ, আমি মোজাম্মেল ভাইকে বলবো আপনি আপনার পরবর্তী লেখা নিয়ে তৈরি হন। এর মধ্যে আমি আমার কবিতার কয়েক লাইন পড়ব। হুম। জি জি জি। চুপি চুপি বলে যাই,
অবিনশ্বর হৃদয়ের বাণী, অনন্তকাল বয়ে চলা নিঃসঙ্গ মায়ায়, হাহাকার নিয়ে বাঁচতে চাওয়া সময়ের ছায়ায়, নিঃশব্দে ভেঙে যাওয়া মনের বিষাদ গ্লানি, অসম্পূর্ণ অপ্রকাশ্য কবির আত্মচিৎকার, কেউ শুনে না, কোথাও সত্যের ছিটে ফোঁটা নাই। সেই আবার ওই একই জিনিস, আমাদের সেই জি আদি জি। যুগ, মধ্যযুগ, বর্তমান যুগ, যাই বলি না কেন, আমাদের কবিদের লেখকদের দুঃখ একটাই, আমাদের আত্মচিৎকার আসলে কেউ শোনে না। সেই আমাদের আদিকালের কবিরা, মধ্যযুগের কবিরা যা বলে গেছে, আমরা সেগুলো নিয়ে কয়দিন লাফাই, আসলে শুনে কে? সত্যের বাণী কেউ শোনে না। মোজাম্মেল ভাই, প্লিজ। আপনি যেহেতু আবেদন জানাইছেন যে আমাদের ছোটকালের বা আমাদের আঞ্চলিক ভাষাগুলি যেন হারাইয়া না যায়, এটা রক্ষা করা আমাদের যে যে অঞ্চলে আমাদের জন্মগ্রহণ দায়িত্ব, করছে কর্তব্য। আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য। তো সেই হিসেবেই আমি আমার আঞ্চলিক একটা কবিতা পাঠ করছি। আপনার এই কথাটার জন্য আমি আমার সিদ্ধান্তটা চেঞ্জ করছি। আমাদের একটা সংগঠন আছে আউশ নামে, আমরা উজিরপুরের সন্তান, একটা গ্রুপ আছে আমাদের, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ। উজিরপুরের যারা দেখছেন, তারা কিন্তু মেনশন করবেন মোজাম্মেল ভাইকে। আমরা সেই আউশের একটা রিকোয়েস্ট আসলো যে স্থানীয় কিছু কবিতা লেখার জন্য। তো তাদের সেই আবেদনে সাড়া দিয়েই আমার কবিতাটা লেখা, আঞ্চলিক কবিতা। কবিতাটার শিরোনাম হলো প্রেমের পাঁচালী। আমাদের বরিশালের কিছু আঞ্চলিক ভাষাও আছে, সারা দেশের মানুষও যাতে বুঝতে পারে এই জন্য কিছু শুদ্ধ কথাও আছে, দুইটা মিলেয়া লেখা আর কি। শিরোনাম প্রেমের পাঁচালী। ভাইবা দেখেন মগো এলাকায় প্রেম বোঝে না কয়জন, খুঁজলে দেখবেন বুঝদার আছে 10 জনে ঠিক 9 জন। চাষার প্রেম লাঙল জোয়াল, বদলার প্রেম কোদাল কাশি, ডাক্তারের প্রেম অসুখ বিসুখ, কামনা কেবল সর্দি কাশি, কাশি হাসি। মোল্লাদের প্রেম খোদা ভীতি, সব পথের সব রীতিনীতি, ছাত্র শিক্ষক এমন প্রীতি, পড়ালেখায় নেই আর ভীতি। যেখানে ছিল নদী খাল, বিল বিল যেখানে যেখানে ছিল নদী খাল বিল, মাছ খুঁজতো হুতুমার সিল। এখন দেখি পাকা রাস্তা, গাড়ি চলতে লাগে তেল মোবিল। তালের ডোঙ্গা নৌকা ভেলা, অনেকের ছিল এসব মেলা। সেসব এখন স্বপ্নের মতো, যার আছে তার অনেক জ্বালা। কার্তিকের সেই অভাবের দিন, ফলন্ত খেতে বন্ধকের ঋণ। মোটেও তা নয় প্রয়োজনহীন, অন্য কথায় প্রেমবিহীন। আষাঢ় শ্রাবণের অঝোর বৃষ্টি, জীবনে ঘটাতো অনাসৃষ্টি। রোদের অভাবে আউশ ধানের, ওছার প্রতি থাকতো দৃষ্টি। বেহাল দশা ঘটতো এমন, কালবৈশাখীর ঝড়ের পরে। বসত করাই দায় হতো খুব, গোলপাতা আর ছনের ঘরে। অনেক ছিল ফল ফলাদির, গাছগাছালি বাঁশের ঝাড়। খেজুর রসার তাল পাটালি, ভাদ্রে তালের সমাহার। সব সিজনেই নায়ুরীরা বেড়াইতো বাপ ভাইয়ের বাড়ি। নৌকাতে বেশ লাগতো সময়, হুন্ডায় এখন তাড়াতাড়ি। প্রেম প্রীতির আজব লীলা, এক ঘরে দুই বাপের ঝি। বোন রাজা ও ভাইরা ভাইরা, পান্তা ভাতে নয় কি ঘি। প্রেম প্রীতির ফিরিস্তি সব, লিখতে গেলে অনেক বড়। অনেকেই বলবে তখন, আর না বাপু, এবার ছাড়ো। সমাপ্তি। এইয়া মুই অনেক লাইক করি, এইয়া মুই অনেক লাইক করছি, অনেক চমৎকার হয়েছে। হ্যাঁ, আগে চমৎকার রক্ষিতা। চমৎকার। হ্যাঁ। অনেক চমৎকার হয়েছে। মোয়াজ্জেম ভাই, আপনি বরিশালের ভাষায় এই কবিতার কিছুটা বিশ্লেষণ করবেন।
আহ বরিশালের ভাষায় আমি একটা কবিতা একটু পড়ে শুনাতে চাই আর কি। আহ, আহ, এইটা হলো মোজাম্মেল ভাই যে কবিতা আবৃত্তি করছে, একদম খাঁটি বরিশালিয়া এবং মোরা উজিরপুরিয়া এরকম ভাষাই, এবং আমাদের আহ এলাকার বাস্তব চিত্র এটা তুলে ধরছেন। আমি আমার যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটা কবিতা আবৃত্তি প্লিজ করে প্লিজ। শুনতে চাই। জি, জি, আমরা শুনতে চাই। কবিতার নাম হলো বান্দরিয়া পোলাপান, বরিশালের আঞ্চলিক ছড়া। গরমের দিন লাশ সরমরা সিহার উপরে তুললা, ব্যাঙ্গের নাহান খালে নামতাম কাপড় চুপুর খুললা। জোয়ার আইলে ডুববে যাইতো বের পুহুইরার ডাঙ্গা, ডুবাইতে ডুবাইতে চোখগুলা হইয়া যাইতো রাঙ্গা। বান্দর পোলাপানের মাথায় বুদ্ধি আইলে যাতা, পাল্লা দিয়া মুইতে বর্ত হুডা কচুর পাতা। বাহ! আমাদের আজকের অনুষ্ঠানটা সম্ভবত বাংলা সাহিত্যের ক্রমবিকাশ থেকে বরিশালের ভাষার ক্রমবিকাশে পরিবর্তিত হয়েছে। একেবারে বাংলা সাহিত্যের আদিকাল থেকে এখন বরিশালে ঢুকে গেছে। চমৎকার! বরিশালের অনেক আদিকালে ভালো ছিল। লেগেছে। অনেক ভালো লেগেছে। তা হুম। না, পরবর্তীতে আমরা হারুন ভাইয়ের ফেনীর এলাকার কবিতা শুনতে চাই এবং ফেনীর আঞ্চলিক ভাষায় এই কবিতাগুলো শুনতে চাই পরবর্তী আমাদের যে ইনশাল্লাহ। হবে পর্ব। ইনশাল্লাহ হবে। হ্যাঁ, আমরা হ্যাঁ, আমরা সব আঞ্চলিক ভাষায় আমাদের কথা বলবো, রচনা করব, কারণ এটা আমি মনে করি এটি যে কোনো সাহিত্যের যে কোনো ভাষার ভিত। আঞ্চলিক ভাষাকে পরিহার করা হ্যাঁ, যাবে না। আপনার নোয়াখালীর ভাষাকে যেমন পরিহার করা যাবে না, চাটগাঁর ভাষাকে পরিহার করা যাবে না, সিলেটের ভাষাকে পরিহার করা যাবে না। আমি প্রত্যেকটা জেলার হ্যাঁ। ভাষাকে আমি সম্মান করি সমভাবে। আহ আমি আহ, মোয়াজ্জেম ভাইকে বলবো, আপনি একটা গল্প বলতে চেয়েছিলেন সেই 650 সালে, 600 থেকে 650 সালের মধ্যে বরিশালের একজন কবি, যিনি বাংলা ভাষার সৃষ্টিতে আহ, বিশাল অবদান রেখেছেন, সেই গল্পটা যদি আপনি 2 মিনিটে বলতে পারেন। আমাদের সময় অনেক কমে গেছে, আমাদের সময় আছে মোট আর 6 মিনিট। আপনি যদি 2 মিনিট একটু আমাদেরকে গল্পটা শোনান। হারুন ভাই, এটা কবি আসলে গল্প নয়, এটা আসলে আমরা বাংলা ভাষারই একটা বাংলা ভাষার ক্রমবিকাশের একটা অংশ, যেটা হলো যে আমরা গর্বিত যে আহ, বাংলা ভাষার চর্যাপদের যে কজন কবি আছে এবং আহ, সেই কবিদের সমসাময়িক একজন কবি, যিনি হলো বাংলা ভাষার প্রথম বাঙালি কবি মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। এই মৎস্যেন্দ্রনাথের জন্ম 750 খ্রিস্টাব্দে, এবং সে বরিশাল জেলার উজিরপুর থানার যোগীরকান্দা গ্রামে তার বাড়ি। এবং এটা আসলে আমরা তাকে নিয়ে গর্ববোধ করি, এবং এটা একটি গবেষণার বিষয় যে এই চর্যাপদের একজন কবি, সমসাময়িক কবি, তার বাড়ি বরিশালের উজিরপুরে, এবং আমাদের এই পার্শ্ববর্তী আহ, ইউনিয়ন, যেটা হলো বরাকোটা ইউনিয়ন, বরাকোটা ইউনিয়নের যোগীরকান্দা বা অথবা ওট্রা ইউনিয়নের যোগীরকান্দা, যাই হোক, আমাদের উজিরপুরেই সেখানে তার জন্ম। এবং আমরা সেখানে আহ, উম, অনেকবার গেছি। তার কবিতার 4টি লাইন আমি আপনাদের পড়ে শোনাতে চাই। কহস্তি গুরু পরমার্থের বাট, কর্ম কুরঙ্গ সমাধি পাঠ, কমল বিকশিল কহিহন যমরা, কমল মধু পিপিবি কোহেন ভমরা। এই কবিতাটা মনে হচ্ছে যেন এটা সংস্কৃতি ভাষায় লেখা, কিন্তু এইটি হলো বাংলা ভাষার আদি রূপ। বাংলা ভাষার আদি রূপ এই কবিতাটি। এবং এই কবিতাটিকে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই
আধুনিক ভাষায়, আধুনিক যুগের কবিদের ভাষায় আবার উনি রূপান্তরিত করছেন। সেটাও আমাদের কাছে সংরক্ষিত আছে। তো আমি বলতে চাই যে এই মীননাথ আহ মৎস্যেন্দ্রনাথ, তিনি বাংলা ভাষাকে এই ভাষায় আধুনিক ভাষায় রূপান্তরিত করার জন্য বা প্রথম অবস্থায় যে অবদান রেখেছেন, জন্য আমরা আসলে বরিশাল জেলার উজিরপুর আমাদের বাড়ি, যেমন মোজাম্মেল ভাই, আমি আহ, তার এই যে বাড়ি আহ, উজিরপুরে, এই জন্য গর্ববোধ করছি। আহ, আমরা মিনুনাথের উপরে এখন বর্তমানে গবেষণার কাজে আছি। ওনার বাড়িতে আমরা ওনার গ্রামে আমরা গিয়েছি, সেখানে সন্ধ্যা নদীর পাড়েই ওনার গ্রাম, সেখানে আমরা গিয়েছি। সেখানে তার বংশধরেরা বসবাস করতেছে। তারা ছিল যোগী সম্প্রদায়, মানে যোগ সাধনা করত। এই যোগ সাধনার জন্যই ওই গ্রামটির নাম হয়েছে যোগীরকান্দা। এবং এই যোগীরকান্দায় তার পরবর্তী জেনারেশনরা এখনো পরস্পর বসবাস করছে, যদিও তারা যোগ সাধনা করে না, তারা বিভিন্ন পেশায় এখন নিয়োজিত আছে। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, এবং এই মিলনায়ত সম্পর্কে আরো নতুন তথ্য আমরা উদ্বোধন করতে পারবো ইনশাল্লাহ। অনেক আহ, ধন্যবাদ আহ, মোয়াজ্জেম ভাই, আপনাকে আপনার জি, চমৎকার উদ্ভাবনের জন্য এবং চমৎকার বিশ্লেষণের জন্য। আমাদের বাংলা সাহিত্যের একজন কবিকে নিয়ে আপনারা গবেষণা করছেন, সেটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। বাংলা সাহিত্যের জন্য এবং বাঙালির ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গৌরবের বিষয় এটি। আমরা আশা করব যে বাংলা সাহিত্যে যেসব কবি সেই সময়কার বাংলা সাহিত্যের সৃষ্টি করেছেন, তাদেরকে আমরা একে একে খুঁজে বের করতে পারবো। আহ, বাংলা সাহিত্যের ঠিক মধ্যযুগটাকে অনেকটা চৈতন্যবাদী বা আহ, ওরকম বলা হতো, সেটা আমরা জানি। আপনাদের দুইজনের কবিতার মধ্যেই সেরকমের অনেকটা ভাব এসেছে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে চমৎকার আলোচনার জন্য। মোজাম্মেল ভাই, আমাদের সময় আছে আরো 3 মিনিট। আপনি কি আর কিছু বলতে চান, নাকি আমি আমার কবিতাটা আবৃত্তি করব? আপনি যদি আবৃত্তি করতে চান তাহলে আপনাকে দেব আমি। ঠিক আছে, আমি আরেকটা শেষের একটা কবিতা আবৃত্তি করি। জি। তারপরে হয়তো 1 মিনিট থাকবে, এটা আপনি বলবেন, আপনারটা শুনবো। এটা হলো বদলে যাওয়া মানুষগুলো, কবিতার শিরোনাম। বদলে যাওয়া মানুষগুলো ক্ষমতা পায় যদি, চেয়ারখানা কাঠের বদল হলে ফোমের গদি। পা পড়ে না মাটিতে আর, চলায় বলায় তাদের, যারা ছিল কাছের মানুষ চিনে না আর তাদের। যোগ বিয়োগের অঙ্ক ভুলে শুধু ভাগার গুণ, এতেই নয় ক্ষান্ত কেবল চিনির বদল নুন। বাহ, নিজের চমৎকার বেলায় চমৎকার। মধুর ধ্বনি, পরের মুখে চুন, সবার চেয়ে নিচকে ভাবে উঁচু অনেক গুণ। যে সব সিঁড়ির ধাপ পেরিয়ে উঠে উপর দিকে, দাম্ভিকতার বশেই সেসব ঠেকে বেজায় ফিকে। শিকড়বিহীন বলে তাদের চেনা যখন ভার, অবশেষে তাদের ছেড়েই সবাই পগার পার। সব হারিয়ে আগ বাড়িয়ে বাড়ায় যখন হাত, কেউ আসে না এগিয়ে আর থাকতে তাদের সাথ। থাকতে সময় বুঝতে হবে এমন কাজের ফল, জীবন হবে মধুর তবেই, অন্যথায় বিফল। বাহ, চমৎকার চমৎকার। প্রিয় সুধী, চমৎকার আপনারা যারা চমৎকার। দেখছেন, অবশ্যই এই যে কবিতা, এত চমৎকার চমৎকার কবিতার যে উপমা, সেগুলোকে আপনারা উপলব্ধি করতে পারবেন। সম্ভবত উপলব্ধি করতে হলে একাধিকবার কবিতাগুলো সে শুনতে হবে, সেটার মর্মার্থ বুঝতে হবে, কেন লেখা হয়েছে, কোন লাইনটির পেছনে কোন লাইনটি কি কারণে লেখা হয়েছে, সেগুলো বিশেষ করে কবিরা যখন লিখে, কবিরা এটার মর্মবেদনাটা সবচাইতে বেশি বুঝে। এবং যারা লেখালেখি করে তারা আসলে লেখালেখিতে অনেক বেশি আনন্দ পায়। এটাই হলো লেখকের মূলত পাওয়া, সবচাইতে বড় পাওয়া। আমরা অনুষ্ঠানের একেবারে সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমার কবিতার 6 লাইন আগে পড়ে শুনিয়েছিলাম। আরো সম্ভবত 6 লাইন পড়া যাবে, যেহেতু 1 মিনিট আছে। জি, কবিতাটার নাম ছিল
অবিনশ্বর হৃদয়ের বাণী। এটি অনেক লম্বা কবিতা, 8-9 মিনিট লাগবে, যেহেতু সময় আছে 1 মিনিট, আর 6 লাইন শোনানো যাবে। ওই প্রকার জীবের মতো পাহাড় সমান, বালির স্তূপের নিচে স্তূপিত দালালের ধন, মানুষের চুরির সব কাব্য লিখে যায় কবি। ভাঙা কাঁচ দিয়ে আঁকা হাহাকারের ছবি, অশ্রুসিক্ত নদীর তীর, বুড়িগঙ্গার এপার ওপার, কখনো পূর্ণ হয় না স্বাদ মানবিক কবির। পাহাড় চূড়া সমুদ্র তল ছাড়া কোথাও সত্য নেই, জবরদখল ছাড়া কারো মনে গতি নেই। কবির লেখায় আজ অন্যের পাণ্ডিত্যের গাঢ় প্রকাশ, চিরন্তন সাহিত্য এখন কপি পেস্টের খনি। পথভ্রষ্ট বাংলার জনপদে দখল আর জবরদখল, ভক্তি নাই, সর্বত্র ডিগবাজি আর মহড়ার ধ্বনি। কবিতাটি পূর্ণাঙ্গভাবে ভবিষ্যতে আর কোনোদিন শোনানোর চেষ্টা করব। অনেক কথা আছে এই কবিতায়। প্রিয় সুধী, আপনারা যারা দেখেছেন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আহ, আপনাদের দুইজনকে, আমার এই দুই প্রিয় কবি মোয়াজ্জেম ভাই এবং মোজাম্মেল ভাই, আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সকলে ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন, এবং প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন। সেই পর্যন্ত শুভরাত্রি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকেও এবং প্রিয় দর্শক বৃন্দকেও শুভেচ্ছা সবার। দর্শক দর্শক জি, দর্শক